যে এই যুদ্ধবিরতি মানবে না, এটা কিন্তু আমি সকালবেলা একটা স্পেশাল একটা লাইভ প্রোগ্রাম ছিল, সেখানেই আমি বলেছি যে ইসরায়েলকে বিশ্বাস করা যাবে না। কারণ ইসরায়েল কারো কথা শুনতে চায় না, এবং ইসরায়েল জানে যে সে ডিফাই করলে তাকে আটকানোর কেউ নাই। তো আমি হুম, আপনাকে বলি, যে কোনো পিস ডিল, ইসরায়েল এমন একটা রাষ্ট্র যে যে কোনো ইন্টারন্যাশনাল নর্মস মানে না, এবং তাদের পুরো পপুলেশন, কিন্তু পুরো অলমোস্ট 90% পপুলেশন মনে করে যে আরবরা হলো কিলেবল, মানে এদেরকে হত্যাযোগ্য। এরা ইভেন বলে নিউলি বর্ন বেবিজ আর অলসো অ্যারাবস, অ্যাজ লং এজ দে আর অ্যারাবস, তাদেরকে হত্যা করা জায়েজ, এবং তাদেরকে হত্যা করা আমাদের দায়িত্ব। এই যদি মেন্টালিটি হয় একটা রাষ্ট্রের, এবং সেই রাষ্ট্রকে যদি বাকি সারা গণতান্ত্রিক বিশ্ব সো কল্ড, যারা নাকি ধ্বজাধারী আর কি, গণতন্ত্রের যারা ফেরি করে বেড়ায়, তারা যদি বলে হিউম্যান রাইটস এই সময় আগারা বাগারা, এবং এইগুলি কিন্তু সম্ভবই হয়েছে শুধুমাত্র আমাদের কিছু অযোগ্য এবং করাপ্ট রাজতন্ত্র বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই জিনিসগুলি তারা প্রশ্রয় পেয়েছে। আমি মনে করি, আমার পার্সোনাল ভিউ, যদি সত্যি সত্যি মুসলিম বিশ্বের জন্য বা মুসলিমদের জন্য, মুসলিম লিডারদের যদি কোনো ফিলিংস থাকতো, তাহলে সবাই কিন্তু একাট্টা হয়ে ইরানকে দায়িত্ব দিত যে তুমি আমাদের নিরাপত্তা দিবা, অ্যান্ড ইউ উইল সেভ হুম, আস ফ্রম ইসরায়েল। তখন আমি দেখতাম যে কিভাবে মানে ইসরায়েল সার্ভাইভ করে। কারণ ইসরায়েলের যে 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 বোমা তারা কেনে, যে 20,000 তারা মিউনিশনস অর্ডার করেছে, এই 20,000 কিন্তু তারা চেয়েছে, এবং এগুলি কিন্তু কিনবে হলো এই আপনার সৌদি এবং ইউএই, বাহরাইন, কুয়েত, এদের পয়সা দিয়া। হুম, সুতরাং ইরান ইসরায়েলকে কিন্তু আসলে পালছে হলো এই 4টা দেশ: ইউএসএ, কুয়েত, আপনার ইউএই, বাহরাইন, আর আমি জানি না কাতারের কত ইনভলভমেন্ট আছে, বাট এই 4টা তো ডেফিনেটলি। এবং এরা এখনো জানেই না যে এই ইরানকে যদি তারা কোনো রকমে সাইজ করতে পারে, এর পরের টার্গেটে কিন্তু এরাই। হুম, এটা কিন্তু অলরেডি স্পষ্ট করে বলে দিয়েছে, তারা বলে দিয়েছে তারা আমরা সৌদি আরবের অর্ধেক অংশ নিয়ে নেব, মক্কা ছাড়া হুম, বাকি সব নিয়ে নেবে তারা। বিকজ এই তেল ক্ষেত্র দখলই তাদের, এটাই তাদের গ্রেটার ইসরায়েল প্ল্যান। এবং তারা পুরো মিডল ইস্টের তেলটা তারা কন্ট্রোল করতে চায় সারা পৃথিবীকে শাসন করার জন্য। কারণ আমেরিকার কিন্তু এই মিডল ইস্টের তেল দরকার নাই। হুম, আমেরিকা এখন ভেনেজুয়েলাকে পেয়ে গেছে, ওয়ার্ল্ডের হাইয়েস্ট রিজার্ভ যার। সুতরাং তারা এখন নতুন রিফাইনারি রেডি করবে, এবং আমেরিকা ওখান থেকে নেক্সট 40-50 ইয়ার্স আরামসে থাকতে পারবে, তাদের তো রিজার্ভ আছেই। বাট ইট ইজ নট এনাফ। আমেরিকার যেটা যেটা স্ট্র্যাটেজিক রিজার্ভ, ইটস নট এনাফ। 27-28 বিলিয়ন ব্যারেল, যেখানে আপনার ভেনেজুয়েলার হলো 300 বিলিয়ন, 303 বা 304 বিলিয়ন, আর হলো সৌদি আরব হলো 268, আর হলো ইরানের হলো 208 বিলিয়ন। তেমন ইরান হলো থার্ড লার্জেস্ট। তাহলে চিন্তা করেন আপনি, 263, তারপরে এখানে 200+, এরপরে হচ্ছে ইরাক সেকেন্ড, ফোর্থ হচ্ছে ইরাক, আর কুয়েত। যদি মিলে এই পুরোটা যদি সে নিয়ন্ত্রণ করতে পারে, সারা বিশ্বের তেল তো সে কন্ট্রোল করবে। হুম, তো সে তখন ইউএসএ কেও পাত্তা দিবে না। এই জন্যই তো ইউএসএ কে পাত্তা দেয় না তারা। এই জন্য ইউরোপ বলে যে দে আর ডুইং দ্য ডার্টি জব ফর আস, এন্ড দে আর হ্যাপি উইথ দ্যাট। তো আমার কথা হচ্ছে যে এই মুসলমানদের আসলে যা হচ্ছে, এটা কিন্তু এই পিস ডিল যদি ইসরায়েলকে যদি আপনি মানে কঠিন শাসনের মধ্যে না আনতে পারেন, তাহলে এই মিডল ইস্টে জীবনেও কোনোদিন শান্তি আসবে না, জীবনেও না। সুতরাং হুম, আপনাকে ঠিক করতে হবে আগে যে আপনি এই মানে অশান্তির হোতাটা কারা। এটা ইভেন আমেরিকাতে, যেমন আজকে আমি একটা ডিডিএন বলে একটা আছে আপনার চ্যানেল আছে, আমি সেখানে একজন জার্নালিস্ট প্লাস ফিল্ম মেকার, আমি নামটা ভুলে গেছি, আহ, আমি সেভ করে রাখছি আর কি। সে বলছে যে এই একটা দেশ বলে, আমি নিজে একটা আমেরিকান, আমি গিয়ে যখন আমি একটা সার্ভে চালালাম, এবং আমি দেখলাম যে দেশের প্রত্যেকটা মানুষ হলো, তারা হলো এই দেশটার জন্ম হয়েছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, ইউনো হচ্ছে নুরেমবার্গ, যে নুরেমবার্গে যে আপনার ম্যাস কিলিং হয়েছে সেটার মধ্যে, কিন্তু তারাই এখন ম্যাস কিলার হয়ে গেছে। দে হ্যাভ ফরগটেন দেয়ার হুম, পাস্ট। তারা তাদের অতীত ভুলে গেছে, এবং তারা এখন একই কাজ করে যাচ্ছে।
এবং তারা মনে করে যে তারা এখন একটা এমন পর্যায়ে গেছে যে তাদেরকে আটকানোর মতো আর কেউ নাই। তখন হিটলারকে আটকানোর মতো অনেকেই ছিল, বাট এখনকার ইসরায়েলের যে ক্ষমতা, তাকে মানে ধরে রাখার ক্ষমতা কারো নাই, কারণ তার কাছে নিউক্লিয়ার বম আছে। এটাই একমাত্র তার। তো এখন কথা হচ্ছে যে এরকম একটা শক্তি যদি আপনার মিডল ইস্টে থাকে, তাহলে আপনি এই মিডল ইস্টে কোনোদিন শান্তি পাবেন এবং কোনো সিজফায়ার কাজ করবেন। এই জন্য আমি বলছিলাম যে পাকিস্তানের যে মধ্যস্থতায় যে সিজফায়ারের কথাটা বলা হচ্ছে, এটা হলো ট্রাম্পের এখন কাপড় খুলে গেছে, আন্ডারওয়্যার খুলে গেছে। এখন এই 15 দিনে সে আন্ডারওয়্যারটা খালি কোনো রকমের উপরে যদি উপরে উঠে পড়তে পুরো নিজের লজ্জা ঢাকতে চায়, এটার জন্য এই 15 দিন চাইছে এবং পাকিস্তানকে বলছে ভাই তুমি আমার কাপড় পরে গেছে কিন্তু কাপড়টা উঠাও। আর সেকেন্ড হচ্ছে যে তার ট্রাম্পের বিরুদ্ধেই কিন্তু এখন আমেরিকাবাসী ফুঁসে উঠছে। তারা 25 আর্টিকেল 25 ইনভোক করার জন্য তার নিজের বেস থেকে রেডিও আপনার হচ্ছে যে রেডিও হোস্ট যারা, তারা ক্রমাগত এটা প্রচারণা চালাচ্ছে। মার্জেরি টেলর গ্রিন এটা বলেছে, তারপর টাকার কার্লসন বলতেছে। তো এইটা কিন্তু একটা কনস্ট্যান্ট প্রেসার। আর আমেরিকার পলিটিক্স হলো হাইলি করাপ্ট পলিটিক্স। এই করাপ্ট পলিটিক্স যদি ঠিক না হয়, তাহলে আমেরিকাবাসী কখনো তাদের নেতাদের দ্বারা তাদের কোনো উপকার হবে না। তারা এই কংগ্রেস, এই সিনেট পালাই হয় শুধু ইসরায়েলকে আর্ম করার জন্য। তো এইটা যতক্ষণ, এটা কিন্তু আমার কথা না, এটা হলো আমেরিকাতে যারা দীর্ঘদিন ধরে এই যে আমেরিকার যেটা এই যে ব্লাফিং, মানে দিস এ পলিটিক্স অফ ব্লাফ, এটা যে চলছে ইন দ্য নেম অফ হিউম্যান রাইটস, ডেমোক্রেসি অ্যান্ড অল দিস থিংস, এবং এগুলি করে মানে ঠিক ঠিক তার উল্টো কাজটাই কিন্তু তারা মিডল ইস্টে করে যাচ্ছে। এখন সেখানে তাদের কোনো এই রাজতন্ত্রের জন্য তাদের কোনো গণতন্ত্র দরকার হয় না। তারপর আপনার এই আপনার আমিরতন্ত্রের জন্য গণতন্ত্র দরকার হয় না, শুধুমাত্র গণতন্ত্র দরকার ইরানে, ইরাকে, আর হইলো আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। আর ওই সমস্ত জায়গায় যারা তাকে ঘুষ দিতে পারে। আর একটা কথা হলো কি, ট্রাম্প কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ফেরত আসছে আমেরিকার কোনো উপকারের জন্য না। হি হ্যাজ কাম টু লুট ট্রেজারি, মানে ইউএস ট্রেজারিকে লুট করার জন্য আসছে। এবং এটা লুট করবে। এই যে আপনার $1.5 ট্রিলিয়ন, এই $1.5 ট্রিলিয়ন দিয়ে মিলিটারি কিছু পাবে না, যে কন্ট্রাক্টররা পাবে। ইটস গোইং টু গো উইথ দেম। তো আলটিমেটলি কি হবে, এই মিলিটারি ফাইট করবে কার জন্য? ইসরায়েলের জন্য কিন্তু এই যুদ্ধটা করছে। এবং এটার জন্য কিন্তু আমেরিকার ইন্টারনাল পলিটিক্সে একটা, বিশেষ করে মিলিটারিতে একটা দেয়ার উইল বি এ সিরিয়াস ডিবেট। আমি জানি তুমি আপনি তো চাকরি করছেন ফরিদ ভাই, আপনি জানেন যে আমেরিকান মিলিটারি কিন্তু তারা যখন ইন্টারনাল ডিবেট করে তখন কিন্তু তারা কাউকে ছেড়ে যায় না। দে ডোন্ট রিভোল্ট, বাট দে কিপ টকিং অ্যাবাউট ইট। এবং রিটায়ার্ড কমিউনিটি যারা, তারা কিন্তু দে উইল বি অ্যাবসলিউট রুথলেস। আর আমেরিকাতে একটা সুবিধা হলো যে আপনি সিভিয়ার ক্রিটিসিজম করতে পারেন। আপনার ওখানে কোনো ডিজিএফআই নাই, ওখানে কোনো এনএসআই নাই, ওখানে কোনো গোয়েন্দা নাই যে আপনার পিছনে লেগে থাকবে। ঠিক আছে না? আমেরিকার হিস্ট্রিতে কম সংখ্যক মিলিটারি জেনারেলদেরকে আপনার তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্সকে রিভোক করা হয়েছে। তার মধ্যে একটা ছিল মিলি, জেনারেল মিলির সিকিউরিটি ক্লিয়ারেন্স আপনার রিভোক করা হয়েছে, বিকজ সে ট্রাম্পের এগেনস্টে যথেষ্ট শক্ত বক্তৃতা রেখেছে। সো সে এসেই কি করছে, সেকেন্ড টার্মে এসেই প্রথমে কাজটা করছে হলো তার সিকিউরিটি ক্লিয়ারেন্স। আমেরিকার যারা বিশেষ করে জয়েন্ট চিফ অফ স্টাফ এবং চিফ অফ স্টাফ থাকে, 3 স্টার, বিশেষ করে যারা কমান্ডে থাকে, 7টা কমান্ড আছে, কমান্ডের যারা থাকে তারা কিন্তু অল অফ দেম আর হ্যাভিং সিকিউরিটি ক্লিয়ারেন্স, মিনস দ্যাট দে হ্যাভ দি অ্যাক্সেস টু কনফিডেন্সিয়াল ডকুমেন্ট, পার্টিকুলারলি ওয়েন দেয়ার ইজ এ নেসেসিটি অফ, মানে রাষ্ট্রের যখন প্রয়োজন হবে তখন তাদেরকে ডাকা হয় এই সমস্ত বিষয়ের উপরে ডেলিবারেট করার জন্য বা অ্যানালাইসিস দেওয়ার জন্য, তাদের ফিডব্যাক দেওয়া, তাদের আন্ডারস্ট্যান্ডিং কি, তাদের অ্যাসেসমেন্ট কি, এটা বলার জন্য। তো এই লোকগুলি যাদের নাকি সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকবে না, তারা এই সুযোগটা পাবে না। তা আবার যখন ডেমোক্রেটরা আসবে, এটা নিশ্চয়ই আবার ঠিকঠাক হয়ে যাবে। আমি জানি এটা অনেকটা আমাদের দেশের মতোই আর কি, কিছু কিছু ব্যাপারে। আমি শিওর শাহিন নিশ্চয়ই মনে মনে হাসতেছে যে এই সিকিউরিটি ক্লিয়ারেন্সের এটা আমাদের এখানেও আছে। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের দেশে ইসরায়েল, আমি আবারও ইসরায়েলকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, মিডল ইস্টে কোনো শান্তি আসবে না। রাজতন্ত্র ঘুষ দিতেই থাকবে ট্রাম্পের মতো শাসকদেরকে। এবং এই 40 বছর পরে একটা শাসক পেয়েছিল যাকে দিয়ে ইসরায়েল, ইউএস দেশের ইমেজ নষ্ট করেছে।
একটা এত বড় একটা পাওয়ারফুল সেনাবাহিনীর যে তার যে কি দুরবস্থা সেটা প্রমাণ করতে পেরেছে। এবং ট্রাম্প এই যে ইউএস আর্মির যে দুর্বলতা এটা সারা বিশ্বের কাছে সে এক্সপোজ করছে। এখন কিন্তু রাশিয়া এবং চায়না জানে যে আমেরিকার মিলিটারি পাওয়ারের দৌড় কতটুকু, এবং তারা খুব ভালো করে জানে যে কোথায় কি তাকে করতে হবে। এখন তারা কিন্তু এতদিন তারা জানতো না, তো এই যুদ্ধ কিন্তু আসলে তাদেরকে একটা অ্যাসেসমেন্ট দিয়েছে, প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট। এতদিন যা ছিল সেগুলো থিওরিটিক্যাল, এখন তারা জেনেছে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়। তো এই ভাবে এটা হবে না, এই পিস ডিল কাজ করবে না যদি ইসরায়েল কন্টিনিউয়াসলি, এটা ইরানের উপরেও, এই যে এখন হিজবুল্লাহর উপর করছে, তো এটা ইরানের উপরে চলে আসবে, এটা ইরানের উপরে চলে আসবে, এবং এটা এটা থাকবে না। এই আপনার যে যুদ্ধবিরতি, এটা মোস্ট লাইকলি ইট ইজ নট গোয়িং টু লাস্ট লং। আর ইরানও কিন্তু হরমুজ ছাড়বে না। অসংখ্য এবং ধন্যবাদ। ইরানকে সরানোর মতো, হরমুজ থেকে সরানোর মতো ক্ষমতা ট্রাম্পের নাই, দ্যাটস ফর শিওর, সে যতই বলুক না কেন। আর আমেরিকার জেনারেলরা, আপনি ট্রাম্প তো হলো কমান্ডার ইন চিফ, এবং আমেরিকাতে কিন্তু আজকে মানে এটা আমি আজকে মানে গত রাত্রের কথা বলছি, প্রত্যেকটা চ্যানেলে বলছে যে আনলফুল অর্ডার মাস্ট বি ডিফাইড, এবং তারা কিন্তু ফিল্ডে জানিয়ে দিয়েছে যে ইফ দেয়ার ইজ অ্যান আনলফুল অর্ডার দে উইল নট ডু ইট, দে উইল সিম্পলি রিজাইন। এই 15-16টা যে জেনারেল রিজাইন করেছে কিন্তু এই কারণেই, ওরা কিন্তু আপনার রিভোল্ট করে না, দে জাস্ট লিভ দ্য জব। এবং আপনি কিন্তু বিকজ তারা জানে এটার কনসিকুয়েন্স কি হবে, এরা কিন্তু হবে, এটা যুক্তরাষ্ট্রে কিন্তু ইন্টারনাল ট্রায়াল হবে এদের, কারণ এরা যদি ইন্টারন্যাশনাল কোনো এরকম ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করে, তাহলে এই ট্রায়াল ওই ইন্টারন্যাশনাল কোর্টে যেতে হবে না, যুক্তরাষ্ট্র কোর্টই তাকে ট্রায়াল করবে। এবং দেয়ার আর লট অফ পিপল, আজকে একটা কংগ্রেসম্যান বলছে যে আমি একটা কাউন্টার টেররিস্ট অফিসার ছিলাম, আমি এখন একটা কংগ্রেসম্যান, আমি জানি যে ডেফিনেশন কি, সে পড়ে শোনাচ্ছে যে এটা এমন একটা কাউন্টার টেররিজম কাকে বলে, যে আপনি আপনার অস্ত্র গোলা বারুদ দিয়ে কোনো সিভিলিয়ানকে যদি আপনি ভয় দেখান বা তাকে যদি আপনি ক্ষতিগ্রস্ত করেন কোনো রাজনৈতিক অবজেক্টিভ অ্যাটেন্ড করার জন্য, ইউ আর ডুইং এ টেররিজম। এন্ড কে করছে এটা? বলছে যে ওই স্কুলের কথা বলছে, সেই স্কুলে কে বম মেরেছে? ইউএস নেভির টমাহক বম মেরেছে। টমাহক মিসাইল এমন একটা মিসাইল, এটা সেলফলি মানে সেলফ অ্যাসেসিং টার্গেটকে অ্যাসেস করতে পারে, লোকেট করতে পারে, এবং তারা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারে। তো এইরকম একটা সবচেয়ে মডার্ন একটা মিউনিশন দিয়ে আপনি একটা স্কুলে হামলা করলেন জেনে শুনে, এটা একটা মানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এবং এটার জন্য এই অফিসারদেরকে কিন্তু কোর্টে দাঁড়াতে হবে, এবং দে উইল হ্যাভ জেল। আমি আপনাকে বলি কি, আজকে না হলো, এটা 2-4 বছরের মধ্যে এটা কিন্তু হবে। এবং একইভাবে ট্রাম্প তো আপনার সে নিজেকে নিজে হয়তো ক্ষমা করে দিতে পারে, বাট কারণ সে তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের তো সিগনেটারি না, সুতরাং তাকে ইন্টারন্যাশনাল কোর্টে নেওয়া যাবে না, কিন্তু ভেতরে কিন্তু তাদের বিচার হবে। এটা আমেরিকার অসংখ্য ধন্যবাদ। তার জন্য এই সমস্ত অফিসাররা তারা মানে মাথা উঁচু করে তারা চাকরি করতে পারে। তো সুতরাং এই যে ট্রাম্পের যে হুমকি ধামকি, এটা আমি গতকালকে যখন শুনছি তখনই আমি বলে দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন, বিকজ হি নোজ দ্যাট অ্যাজ পার জেনেভা কনভেনশন দিস ইজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এবং সে এটা করতে পারবে না, এবং কোনো মিলিটারি লিডারদেরকে সে বাধ্য করতে পারবে না। দে উইল লিভ দ্য জব বাট দে উইল নট ক্যারি আউট দিস অর্ডার, বিকজ তারা জানে যে সে এইটার জন্য তার ট্রায়াল হবে এবং হি উইল গেট কনভিক্টেড। তো আমি বলছি যেটা সেটা হচ্ছে যে ইসরায়েলকে যতক্ষণ পর্যন্ত, ইসরায়েলের কিন্তু আবার এই প্রবলেম নাই, বিকজ নোবডি ইজ গোইং টু ট্রাই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির জন্য ইসরায়েলের কাউকে, বিকজ তাদের উদ্দেশ্যই হলো টু ডু ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। হ্যাঁ, তারা বলে যে প্রত্যেকটা আরব নাকি হামাস, সো এভরি হামাস ইজ কি মানে তাকে হত্যাযোগ্য, তাকে কেনা যায়, তাকে হত্যা করার জায়েজ আছে। তো এইটাই হলো মেইন কথা।